স্কিজোফ্রেনিয়া কি? এটা একটা ক্রনিক সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, যেখানে কিনা এটা যদি কারোর মধ্যে ডেভেলপ করতে শুরু করে সেটা সে নিজেই বা কি করে বুঝবে? এটা কিন্তু পেশেন্টের নিজের পক্ষে বোঝা খুব মুশকিল। ব্রেনের একটা বেশ জটিল সমস্যা, এক্স্যাক্টলি কি হয়? এটা ব্রেনের রোগ। তার কাছে এটা সত্যি যে তার মনে হচ্ছে আশেপাশের লোক আমার ক্ষতি করার চেষ্টা করছে। কিভাবে ওদেরকে ট্রিট করা হবে? যে কোনো ডিসঅর্ডারকে অ্যাকসেপ্ট করা, এই যে অ্যাকসেপ্টেন্সটা তো শুধুমাত্র পেশেন্টের না, সমাজেরও নেই। পাগল, আমি একটা কথাই বলি, পা তো সবারই গোল, কারোর পা চৌকো তো আমরা দেখি। একদম সঠিক ঠিক আছে। কথা। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট বাংলার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের আশেপাশে হয়তো এরকম মানুষকে দেখলে আমরা সাধারণত কিভাবে রিয়্যাক্ট করি। ধরুন এমন কোনো মানুষের সাথে আপনি কথা বলছেন যার আপনি দেখছেন যে বাস্তবকে বোঝার ক্ষমতাটা একটু ভিন্ন, বা তিনি সবসময় মনে করছেন যে তার বিরুদ্ধে বুঝি কেউ ষড়যন্ত্র করছে, তার চিন্তা ভাবনা একেবারে অন্য পথে যাচ্ছে। খুব চট করে আমাদের একটা প্রবণতা আছে যে কোট আনকোট আমরা সেই মানুষটিকে বলি যে মানসিক ভারসাম্যহীন, আরেকটু আগে পিছিয়ে গেলে তাকে পাগল, এই সমস্ত মানে উক্তিতে আমরা বিদ্ধ করতাম। কিন্তু বিষয়টি ঠিক কি? স্কিজোফ্রেনিয়া মানে উচ্চারণ করতে যতটা সোজা হলো, বিষয়টা অতটা সোজা নয়। এটা একটা এমন জটিল মানসিক অবস্থা যাতে সত্যি সত্যি আপনার বাস্তব বোধ বা আচরণ, ভাবনা এই সবটাই ওলটপালট হয়ে যায়। স্কিজোফ্রেনিয়া বিষয়টি ঠিক কি, নিরাময়যোগ্য আদৌ কিনা, বা এরকম কোনো মানুষকে দেখলে আমরাই বা কী করবো, এই সব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ গৌজি। ডক্টর, প্রথমেই স্বাগত জানাই আপনাকে। এটাই বোধহয় আমাদের একটা মানে জেনারেল পার্সপেক্টিভ ছিল বেশ কিছু বছর আগে অবধি, ধীরে ধীরে সেটা বদলেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে শিক্ষিত করেছেন, তবে আমাদের শিক্ষিত হওয়ার জায়গাটা আরেকটু দরকার, মানে আমাদের একটু বোঝা দরকার। প্রথমেই জানতে চাই যে স্কিজোফ্রেনিয়া কি, মানে এটা বলতে কি বোঝায়, কি হয় একজন মানুষের এক্স্যাক্টলি? এক কথায় স্কিজোফ্রেনিয়া এক্সপ্লেন করা খুব সমস্যা, তবে এটা একটা ক্রনিক সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, যেখানে কিনা শুধুমাত্র থট নয়, থট, পারসেপশন মানে চিন্তা ভাবনা, তার অনুভূতি সব জায়গাতেই চেঞ্জ আসে, তার কগনিটিভ চেঞ্জ আসে, মানে সে কিভাবে চিন্তা করছে, তার সব কিছু চিন্তা করার যে ধরন সেখানে। এবং এটা কিন্তু একটা ব্রেন ডিসঅর্ডার, এটা কিন্তু একটা এটাকে বলা একটা সিনড্রোম, যেখানে কিছু পজিটিভ সিমটমস আছে, যেমন ডিলিউশন, হ্যালুসিনেশন, হ্যাঁ, এগুলো কি আমরা হয়তো আলোচনায় আসবো। কিছু নেগেটিভ সিমটমস আছে, হয়তো এগুলো খুব স্পষ্ট না, কিন্তু একটা মানুষ নিজেকে গুটিয়ে নিচ্ছে। হ্যাঁ, সে তাকে যে ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু যে মানুষটা এক্সপ্রেস করেন যে তার মন খারাপ করছে, অন্তত জিজ্ঞেস করলেও এক্সপ্রেস করেন, এই মানুষটা কিন্তু সেটা পারছেন না। আচ্ছা, মানে উনি পারছেন না, করছেন না, মানে সেটা সম্ভবই হচ্ছে না, সেটা সম্ভব হচ্ছে না। অ্যাভলিশন, অ্যাপ্যাথি, অ্যানহেডোনিয়া, এগুলো হচ্ছে নেগেটিভ সিমটমস। আর হচ্ছে কিছু কগনিটিভ সিমটমস, মানে তার কার্যক্ষেত্রে সমস্যা হচ্ছে, তার পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, হ্যাঁ, এবং ডিসঅর্গানাইজেশন, তার পুয়ার সেলফ কেয়ার, এই সবগুলো মিলে, তাই জন্যই এটাকে বলা হয় একটা সিনড্রোম, মানে যেটা অনেকগুলো সিমটমসের কংগ্লোমারেশন। এটা স্কিজোফ্রেনিয়া একটা সিনড্রোম, একটা সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। এবার মুশকিল হচ্ছে ডক্টর, যে এটা যদি কারোর মধ্যে ডেভেলপ করতে শুরু করে সেটা সে নিজেই বা কি করে বুঝবে? মানে এক তো যে নিজে আজও মানে বোঝা যায় কি না নিজে, আর দ্বিতীয়ত মানে পারিপার্শ্বিক মানুষজন, পরিবারের লোকজন, তারাই বা কি করে বুঝবেন যে একটা কোনো বড় কিছু একটা ঘটে যাচ্ছে, কিছু একটা বদল হচ্ছে, কিছু একটা মানে এমন কিছু হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা যাবো কি করে? আমরা নিজেরা সত্যি অতটা বুঝি না, অনেক কিছুই বুঝি না। এটা কিন্তু পেশেন্টের নিজের পক্ষে বোঝা খুব মুশকিল। মানে এটা খুব সহজভাবে আমি এক্সপ্লেন করতে পারি, যেটা কিনা যখন আমরা পড়াশোনা মানে এই সাবজেক্টের স্পেশালাইজেশন পড়াশোনা শুরু করেছিলাম, তখন প্রথম ক্লাসে আমাদের পড়ানো হতো সাইকোসিস অ্যান্ড নিউরোসিস। ঠিক আছে, দুটো। নিউরোসিস মানে যেখানে ইনসাইট থাকছে, খুব সহজ কথায় ইনসাইট থাকছে, মানে আমার মন খারাপ করছে, আমি বুঝতে পারছি, আমি বলতে পারছি, আমি হেল্প সিক করছি, ঠিক আছে, এটা হচ্ছে নিউরোসিস, আমি বুঝতে পারছি আমার সমস্যা হচ্ছে। সাইকোসিসে সেই সেলফ বাউন্ডারি যেটা, সেটা ডিসলিউট হয়ে যাচ্ছে, মানে সে বুঝতে পারছে না।
মানে তার ঠিক। মধ্যে যে সমস্যা হচ্ছে সেটা সে সেটা বুঝতে সে পারছে না। বুঝে উঠতে পারছে না। ওকে, হ্যাঁ, তো মানে সে ভাবছে যে প্রথম তার কাছে বোধহয় এটা তার সঠিক, কাছে এটা সত্যি, যা কিছু ঘটছে তার কাছে এটা সত্যি, হুম, তার কাছে এটা সত্যি যে তার মনে হচ্ছে আশেপাশের লোক আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে। হুম, হ্যাঁ, হুম, সে হ্যালুসিনেট করছে, এটা হচ্ছে ডিলিউশন। মানে ডিলিউশন একটা থট ডিসঅর্ডার, মানে আমার চিন্তায় সমস্যা হচ্ছে, আমার মনে Right. হচ্ছে ও এটা করছে, মনে হচ্ছে এটা করছে। হ্যালুসিনেশনটা কি? হ্যালুসিনেশনটা হচ্ছে একটা পারসেপচুয়াল ডিসঅর্ডার। পারসেপশন মানে হ্যালুসিনেশনটা কি? সেটা হচ্ছে একটা স্টিমুলাস নেই অথচ আমার সেইটা হচ্ছে, মানে আমার বাইরে কোনো কেউ কথা বলছে না, আমার মনে হচ্ছে আমি শুনছি। হুম, এটা রাইট, রাইট, ঠিক আছে, মানে এটা একটা পারসেপচুয়াল ডিসঅর্ডার। আমি শোনার সমস্যা, কিছু নেই, আমি কিছু দেখতে পাচ্ছি, দেখার তখন সেটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। যদিও স্কিজোফ্রেনিয়াতে ভিজুয়াল হ্যালুসিনেশন কম হয়, Okay. কিন্তু অডিটরি হ্যালুসিনেশন কিন্তু প্রচন্ড কমন, এবং সেটার জন্য সে সেটাতে রিয়্যাক্ট করছে, সে তার সঙ্গে ইন্টারাক্ট করছে কোনো ইমাজিনারি ক্যারেক্টারের সাথে। হ্যাঁ, তো তখন আমরা সেটা দূর থেকে দেখে কি বুঝছি, ওই লোকটা নিজের মনে মনে কথা বলছে, বিড়বিড় করছে, সেলফ মার্টার করছে। হ্যাঁ, এটা কিন্তু পেশেন্টের নিজের বোঝা খুব মুশকিল। এটা তার মানে আমাদের আশেপাশে যারা আশেপাশের রয়েছে, পরিবার, লোকজনকে। তাদেরকেই কিন্তু বুঝতে হবে। তো এটা কি মানে এটাই কি ফার্স্ট ফেজ, নাকি আরো কিছু থাকে যেটা মিস করে গেছি আমরা, বা একজন মানে পারিবারিক ভাবে তারা বুঝতে পারেনি, নাকি এটাই প্রথম ফেজ যখন বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ সামথিং রং? না, সব রোগী একরকম ভাবে প্রেজেন্ট করেন না। আচ্ছা, হ্যাঁ, কারোর ক্ষেত্রে এই মানে ভয় পাচ্ছে, এইগুলো দিয়ে শুরু হতে পারে, আচ্ছা, বা কারোর ক্ষেত্রে ভয় পাচ্ছে, অকারণে ভয় পাচ্ছে, এবং কারোর ক্ষেত্রে উইথড্রয়াল বা চুপচাপ হয়ে যাচ্ছে, সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এই দুরকম ভাবেই কিন্তু শুরু হতে পারে। ওকে, আপনি যেটা বললেন যে এটা একটা ব্রেনের একটা বেশ জটিল সমস্যা, এবার তাহলে সেখানটা একটু বোঝার চেষ্টা করি, মানে এক্স্যাক্টলি কি হয় এটা, জিন ঘটিত হওয়ার সম্ভাবনা কতটা, এক, আর দুই, একেবারে মানে হয়তো পরিবারে কোথাও কোনো সেই রকম কোনো লিঙ্ক নেই, তাও স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হলেন, সেটাই বা কিভাবে সম্ভব, কি করে হতে পারে? হ্যাঁ, আমরা জেনারেল ইনসিডেন্স বা লাইফ টাইম প্রিভ্যালেন্স আমরা স্কিজোফ্রেনিয়ার বলি 1%, মানে প্রতি 100 জনে একজনের। এটার প্রিভ্যালেন্স যে দিনে দিনে খুব বেড়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেরকম স্টাডিতে পাওয়া যায়নি। আচ্ছা, কিন্তু বাবা বা মায়ের কারোর একজনের স্কিজোফ্রেনিয়া বা কোনো সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার আছে, বিশেষ করে স্কিজোফ্রেনিয়া আছে, তার ক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটা হয়ে যাচ্ছে 10%, মানে তার ক্ষেত্রে সম্ভাবনাটা 10 গুণ বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের থেকে। অতএব এটার একটা মেজর জেনেটিক পার্ট আছে, যে তার মধ্যে সেই ধরনের একটা এই প্রবণতা, মানে এই ডিসঅর্ডারটা ডেভেলপ করার একটা প্রবণতা আছে, সেটা কিন্তু থেকে যাচ্ছে। পারিপার্শ্বিক ইয়েতে দেখুন, মানে নাথিং অকার্স ইন ভ্যাকুয়াম, মানে এটা ইউজুয়াল অনসেটটা কি হয় 15 থেকে 30 বছর মোটামুটি ধরা যায়, তার বেশি মানে উপর নিচে যে হয় না তা নয়, কিন্তু একটু অ্যাটিপিক্যাল। এবারে একটা 15 বছরের ছেলে বা মেয়ে, তার মধ্যে কিছু চেঞ্জ হলো, তার আগে কিছুই ছিল না সেটা তো নয়, এটা চেঞ্জটা কিন্তু শুরু হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে। আচ্ছা, ঠিক আছে, মানে যখন বাচ্চা পেটে থাকছে তখন হয়তো মায়ের কোনো ভাইরাল ইলনেস হয়েছিল, এগুলো শুনে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু মানে এই ধরনের হিস্ট্রি কিন্তু আমরা পাই, বা রিসার্চে এগুলো দেখা গেছে, এই ধরনের হচ্ছে, বা কারোর পেরিন্যাটাল কোনো কমপ্লিকেশন হয়েছিল, বাচ্চার সঙ্গে সঙ্গে কাঁদেনি, দেরিতে কথা বলেছিল, বা তারপরে সে যখন বাচ্চারা বড় হচ্ছে, ছোটবেলা থেকেই যেন একটু চুপচাপ গোছের, অন্য বাচ্চারা বুলি করছে বা অন্য বাচ্চারা সমস্যা তৈরি করছে, এই ধরনের একটা হিস্ট্রি কিন্তু থাকে, যখনও কিনা সম্পূর্ণভাবে এই রোগটার মানে এক্সপ্রেশনটা পুরোপুরিভাবে হয়নি। তারপরে এই 15 থেকে 30 মোটামুটি এই সময়টাই কিন্তু রোগটা বাড়াবাড়ির পর্যায়ে চোখের সামনে আসে। আচ্ছা আচ্ছা, এবারে ধরুন একটা বাচ্চার ক্ষেত্রে তার তো তাহলে পড়াশুনো, এই যে আপনি বললেন যে হয়তো বন্ধু বান্ধবরা তাকে নিয়ে মানে হাসি মজা ইত্যাদি করছে, যেটা ওর পছন্দ না, আরও গুটিয়ে যাচ্ছে, এবং পড়াশুনো, মানে সবটাই তো তাহলে মানে 15 থেকে 30 এই যে সময়টা, যেটা কিনা একটা বাচ্চার গড়ে ওঠার সময়, এবং সে মানে একাডেমিক্যালি বড় হচ্ছে, শুধু তাই না, সে চাকরি জগতেও চলে আসছে, তো এই মানে এই সময়টাকে যদি কন্ট্রোল করা না যায়, মানে তাকে যদি বোঝা না যায়, তাহলেও তো দ্যাট বিকামস মানে ভেরি ডিফিকাল্ট, এরপর তাকে সামলানোটা খুব মানে সমস্যার। আপনি যে কথাটা বললেন তার রেস ধরে একটা বলি, মানে এই একটা বাচ্চা তার আগে হয়তো খুব খারাপ ছিল না, একদম চুপচাপ থাকতো তা নয়, কিন্তু সুন্দর এগোচ্ছিল, কিন্তু 15 মানে ওই সময়টাই যখন অ্যাডোলেসেন্সে, বিশেষ করে এই সময়টাই যখন এটা শুরু হলো,
তখন তার বাবা মা এসে আমাদের প্রশ্নটা করেন, আমার বাচ্চা তো এরকম ছিল না। হ্যাঁ, তো সেটা উত্তর দেওয়া খুব সমস্যা, মানে উত্তর খুব এমপ্যাথিক নিয়েই আমাদের উত্তর দিতে হয় ব্যাপারটা, যে এটা তো রোগ, এটা কিছু করার নেই। কিন্তু এটা এই বয়সেই শুরু হয়, এবং তার আগে তখন আমরা বোঝানোর চেষ্টা করি, তার হিস্ট্রি নিয়ে দেখার চেষ্টা করি যে কোনো ওই ফ্যাক্টরগুলো ছিল কিনা, লিঙ্কগুলো ছিল কিনা। সবসময় যে পাওয়া যায় তা নয়, সবসময় যে ফ্যামিলি হিস্ট্রি থাকে তাও নয়, ঠিক আছে। কিন্তু তাকে এইটা ইয়ে করাটাই খুব মুশকিল হয়ে যায়, কিন্তু এটা করতে হয়। কিন্তু তারপরেই তাদের প্রশ্ন তো হয় এটা ছাড়বে কিনা। অবশ্যই মানে বাবা মা হিসেবে এই প্রশ্নটা বোধহয় খুবই স্বাভাবিক। শুধু তাই না, মানে দর্শক হিসেবেও বা মানে আমি প্রশ্নকর্তা হিসেবেও সত্যি জানতে চাই, আপনার কাছে যখন একটি বাচ্চা এলো, আপনি যখন ট্রিটমেন্ট করা শুরু করলেন, কিভাবে ওদেরকে ট্রিট করা হবে, কি মেডিকেশনস দরকার হয়, আর কি দরকার মানে এরকম একজন পেশেন্টকে ডিল করতে? এটার কিন্তু এটা একটা যেহেতু ব্রেন ডিসঅর্ডার, ঠিক আছে, আমাদের বুঝতে হবে হার্টের যেমন রোগ হয়, কিডনির রোগ হয়, লাংসের রোগ হয়, এটা ব্রেনের রোগ। এবং এটার কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু মেডিকেশন। উইদাউট মেডিকেশন এই পজিটিভ বা নেগেটিভ সিমটমস ট্রিট করা মুশকিল। পজিটিভ সিমটমস কিন্তু ওই যে প্রচন্ড জোরে জোরে কথা বলছে বা খুব সন্দেহ করছে, এটাকে কিন্তু কন্ট্রোল করা সহজ ওষুধ দিয়ে, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ওই নেগেটিভ সিমটমসটাকে কিন্তু কন্ট্রোল করা, বাট শুধুমাত্র ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করাটা খুব মানে সবসময় সেই লেভেলে করা যায় না। সেক্ষেত্রে কিন্তু আবার সেই সোশ্যাল সাপোর্ট, তার বাড়ির লোক কতটা মানে সেই জায়গা নিয়ে বুঝছেন, তারা ট্রিটমেন্টের মধ্যে থাকছেন, হ্যাঁ, তাকে তার সে কীরকম কি চাকরি বাকরি করছে, তার পারিপার্শ্বিকতা কেমন, সে কীরকম এনভায়রনমেন্টে কাজ করছে, এগুলো সবই কিন্তু তারপরে ডিপেন্ড করছে যে সেই মানুষটাকে কেমন রাখবে। ডক্টর, কখনো কি এরকম হয় যে পেশেন্ট যিনি এলেন আপনার কাছে, মানে তারা রেজিস্ট করছেন চিকিৎসায়, সেটাও কি হয় নাকি ইউজুয়ালি সেটা ওয়েলকামিংই হয়ে থাকেন পেশেন্টরা? যার ইনসাইট নেই, যিনি বুঝতেই পারছেন না আমার কোনো রোগ হয়েছে, সেক্ষেত্রে রেজিস্ট করাটাই, মানে এই রোগে কিন্তু পেশেন্ট রেজিস্ট করছেন সেরকম সংখ্যাই বেশি। আচ্ছা, মানে বেশি বলবো না, কিন্তু অনেকেই করেন, কিন্তু ওষুধ খেয়ে, মানে প্রথম দিকে রেজিস্ট করলেও ওষুধ খেয়ে যখন তারা বুঝছেন যে না আমি ভালো আছি, মানে বহু পেশেন্ট আছেন যারা কিন্তু সুন্দর লাইফ লিড করছেন, তারা রিসার্চ করছেন, তারা চাকরি করছেন, তারা সুন্দর সংসার করছেন। মানে স্কিজোফ্রেনিয়া আমরা, মানে আপনি যে প্রথম জিজ্ঞেস করলেন না, ওই আমি তো সাজেস্ট করবো সবাইকে যে বিউটিফুল মাইন্ড সিনেমাটা দেখার কথা। হ্যাঁ, মানে আমি MBBS পড়াকালীন যখন সিনেমাটা দেখেছিলাম, ওটাই বোধহয় আমার প্রথম ট্রিগার ছিল যে আমি এই লাইনটা নিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, মানে ওখানে এত সুন্দর এক্সপ্লেন করেছে প্রথম থেকে যে কিভাবে একটা মানুষ একটা সিস্টেমেটাইজড ডিলিউশনের মধ্যে ঢুকে গেলেন এবং সে কিভাবে তিনি রিয়াক্ট করতে শুরু করলেন। হ্যাঁ, তো এটা আমার সবার কাছে অনুরোধ থাকবে এই সিনেমাটা একবার দেখার। সত্যি। আর আরেকটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে সময় ও বড় হচ্ছে সে সময় সোশ্যাল ট্যাবু, মানে এটা শুধু ওর নিজের নয়, মানে যিনি পেশেন্ট তার কথা আমি বলছি না, তার বাবা মা, মানে পরিবারের লোকজনরা এটা নিয়ে এখনো আনফর্চুনেটলি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সব জায়গাতেই এটা রয়েছে যে মানে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া বা তার যে কোনো ডিসঅর্ডার কে অ্যাকসেপ্ট করা, এই যে অ্যাকসেপ্টেন্সটা তো শুধুমাত্র পেশেন্টের না, সমাজেরও নেই। হ্যাঁ, সমাজ খুব, যেটা প্রথমে আপনি একদম বললেন পাগল, আমি একটা কথাই বলি, পা তো সবারই গোল, কারোর পা চৌকো তো আমরা দেখিনি। একদম সঠিক কথা। তো এই ট্যাবুগুলো আমাদের ভাঙতে হবে, স্টিগমাগুলো আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, যে একটা মানুষ যিনি ভুগছেন, আর আরো একটা কথা বলি যে সেই বাড়ির মানুষরা বোঝেন যার বাড়িতে এরকম পেশেন্ট তারা ডিল করছেন, তারা যে কি সমস্যায় আছেন এবং তারা যে কতটা মানে সমস্যার মধ্যে দিয়ে কতটা নিজেরা মানসিক যন্ত্রণাদের মধ্যে, পেশেন্ট ছাড়াও যারা কেয়ার গিভার তাদের মধ্যে তারাও যে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যান, আমাদের কিন্তু সবটাই অ্যাড্রেস করা দরকার হয় অনেক সময়। আপনি কেয়ার গিভারদের কথা বললেন, মানে আলাদা করে কি মানে তাদেরও আপনারা গাইড করেন বা তাদেরও কি বলবো, মানে দেয়ার হ্যাজ টু বি সলিউশন টু সলিউশন, মানে তাদেরকে এই কথাগুলো দেখুন, কেয়ার গিভার নিয়ে বার্ডেন নিয়ে সব থেকে বেশি কাজ হয়েছে ডিমেনশিয়াতে, কিন্তু আমার মনে হয় না এই স্কিজোফ্রেনিয়া বলুন, বাইপোলার বলুন বা অন্যান্য যেগুলো সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, সেগুলোর কোনোটারই কেয়ার গিভার বার্ডেন খুব কম, প্রত্যেকটারই সম্ভবত খুব হাই। কিন্তু ডিমেনশিয়া আর কেয়ার গিভার বার্ডেন নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক কথা হয়েছে, এবং সেখানে সেটাকে অ্যাড্রেস আমাদের করতেই হয়। বাড়ির যিনি নিয়ে আসছেন তাকে তো আমি অন্তত জিজ্ঞেস করি, আপনি ঠিক আছেন তো, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, একজন
বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, তিনি প্রতিবারই জিজ্ঞেস করছেন এর থেকে বেশি আর কিছু নেই, আর কিছু করা যায় না। সেখানটায় আমরা বলি না, এখানেই আমাদের হাত বাঁধা, আমরা এই পর্যন্তই। হ্যাঁ, এটাকেই কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে একটুখানি যে ওয়ার্সেনিং হচ্ছে, তারপরেও কিন্তু ওই মেয়েটি যথেষ্ট ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, সে আবার কাজে ঢুকেছে, ভালো আছে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু ট্রিটমেন্ট যথেষ্ট এগিয়েছে, নতুন নতুন প্রচুর ড্রাগ প্রতিদিন বাজারে আসছে। সেটা মানে পুরনো যে ড্রাগগুলো ছিল তার এফেক্ট যেমন বেশি ছিল, সাইড এফেক্টও খুব বেশি ছিল। নতুন নতুন যে ড্রাগগুলো আসছে তার কিন্তু সাইড এফেক্ট প্রোফাইলটা অনেক বেটার। হ্যাঁ, এবং সেটা কিন্তু একজন ঠিকঠাক যদি কন্টিনিউয়াস একটা ট্রিটমেন্টের মধ্যে থাকা যায়, হ্যাঁ, তাতে কিন্তু খুব ভালো ফলও পাওয়া যায়। ধরুন একজন সুগারের পেশেন্ট, তিনি দেখলেন যে না আমার সুন্দর সুগারটা মেনটেন হয়ে গেছে, আমি ওষুধ ছেড়ে দিলাম, আমি যা খুশি খেতে থাকলাম, আবার সুগার উঠে যাবে। ঠিক এই রোগও কিন্তু তাই, যে কোনো ক্রনিক ডিসঅর্ডার যেগুলো নন কমিউনিকেবল ডিসঅর্ডার, সুগার, প্রেশার, কোলেস্টেরল, ঠিক আছে, যেগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার বা মানে ক্রনিক ডিসঅর্ডার, সেগুলো সবেরই মতো কিন্তু এটাও একটা ক্রনিক ডিসঅর্ডার, যেটা ম্যানেজেবল বেশিরভাগ ক্ষেত্রে এবং ভালোভাবে ম্যানেজেবল, কিন্তু সম্ভবত কিউরেবল নয়, কিউরের দরকারও নেই। আমরা একটা যদি মিনিংফুল লাইফ, সুগার নিয়ে একজন ডায়াবেটিস নিয়ে কি সে সুন্দর লাইফ লিড করছে না, সে তো ভালো লাইফ লিড করছে। তেমনি বহু উদাহরণ আছে স্কিজোফ্রেনিয়া নিয়েও সে সুন্দর লাইফ লিড করছে, সে যথেষ্ট ওই বিউটিফুল মাইন্ডেই তো জন ন্যাশ, উনি নোবেল লরিয়েট। হ্যাঁ, এর থেকে বড় উদাহরণ আর কি হয়? হ্যাঁ, সবার যে সেটা হবে সেটা ডেফিনেটলি নয়, কিন্তু এটা একটা মিনিংফুল এবং সুন্দর লাইফ, সেটা কিন্তু খুব ভালোভাবেই কাটানো সম্ভব, এবং কন্টিনিউটি অফ ট্রিটমেন্ট এবং বাড়ির লোককে বোঝা এবং পেশেন্টকে বোঝা। অনেক ক্ষেত্রে বোঝেন না, একদমই যেখানে সম্ভব হয় না, সেক্ষেত্রে নতুন নতুন কিছু ডিপো ইঞ্জেকশন এসছে, যেগুলো কিনা মাসে একবার বা দুবার দিলে সে মোটামুটি একটা লং ওয়েতে লং টার্ম কাজ করে। হ্যাঁ, তো সেই ধরনের কিছু মানে এই ট্রিটমেন্ট মডালিটিসগুলোর অনেক চেঞ্জ আসছে। তো সেই রকম হয়ে কিন্তু এখন এই রোগে কিন্তু মানে যতটা ভয়াবহ এতদিন দেখতে ছিল ব্যাপারটা, এখন কিন্তু অনেকটাই ভালো হয়েছে। এক, দুই হচ্ছে মানুষের মধ্যে কিন্তু স্টিগমা থাকলেও হয়তো ধীরে ধীরে কমছে, সেটা আমাদের প্রতিদিন মনে হয়। ধরুন একটা মোবাইল খারাপ হয়ে গেছে, আমরা যদি ওটা একটা এক্সরে করি, আমরা কি খারাপ কিছু পাবো না, কারণ তার সফটওয়্যারটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এই রোগের ক্ষেত্রে আমি অন্তত এভাবে বোঝানোর চেষ্টা করি, এটা হার্ডওয়্যারের সমস্যা না, এটা সফটওয়্যারের সমস্যা। তার মানে স্ট্রাকচারাল স্ক্যান করে কিছু পাওয়া বেশিরভাগ ক্ষেত্রে যায় না। স্ট্রাকচারাল স্ক্যান মানে এমআরআই, সিটি স্ক্যানে, তাতে ব্রেন ভলিউম বা সেরকমের সেই জায়গার কোনো মানে পাওয়া যায় না। কিন্তু যেগুলো আরো ডিপার রিসার্চ, যেখানে মানে ব্রেন কানেক্টিভিটি, ফাংশনাল এমআরআই, ঠিক আছে, স্পেক্ট ইমেজিং, এসবে কিন্তু ডেফিনিট সমস্যা পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে করা হয় না, সেগুলো রিসার্চে দেখা গেছে। ঠিক আছে, অতএব সেগুলো অনেক কস্টলিও বটে, এবং সেটা ইন্ডিভিজুয়াল ক্লিনিক্যাল ফিল্ডে তার ইউজ নেই। কিন্তু মানে কিছু নেই ফাংশনাল ডিসঅর্ডার, ব্যাপারটা কিন্তু সেটা নয়। এটাতে সমস্যা ডেফিনেটলি আছে, তার কানেক্টিভিটিতে আছে। খুব সহজ ভাষায় সফটওয়্যারের সমস্যা আছে। হ্যাঁ, মানে স্ট্রেস কম রাখা, ভালো ঘুম, ভালো একটা খাদ্যাভ্যাস, প্রাণায়াম, যোগা, এগুলো করলে আমাদের কার্ডিওমেটাবলিক রিস্ক কমে। ঠিক আছে, এগুলো বা এই ওষুধগুলো থেকে অনেক সময় একটু মোটা হওয়ার সম্ভাবনা বা একটু হয়, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু ওগুলো ডেফিনেটলি হেল্পফুল। তখন এগুলো ডেফিনেটলি হেল্পফুল, কিন্তু এমন নয় যে শুধু এগুলো করেই সেরে যাবে। এক, দুই হচ্ছে এরকম বহু উদাহরণ আছে যে মানে ওষুধ খাচ্ছিলেন, ভালো ছিলেন, কেউ একজন দিয়েছেন তুই হোমিওপ্যাথি খা, আয়ুর্বেদিক খা বা অন্য কিছু অন্য প্যাথি কর, এবং সেটা সব ছেড়ে দিয়ে আলটিমেটলি আবার খুব খারাপ অবস্থায় ছুটে ফিরে এসেছেন। হ্যাঁ, তো সেটা কিন্তু মানে প্রতিদিনই আমরা ধরুন সেরকম উদাহরণ পাই। ফাইনাল মেসেজ, প্রথম কথা, এটা একটা ব্রেন ডিসঅর্ডার, এটা ইচ্ছা করে করছেন না, এটার জন্য ট্রিটমেন্ট প্রয়োজন, যথেষ্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট আছে এবং পেশেন্ট ভালো থাকেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, একটু এমপ্যাথি দিয়ে দেখুন, মানুষটা কষ্টে ভুগছেন, অতএব সেই জায়গাটায় সেইটুকুনি কিন্তু সোশ্যাল সাপোর্ট সেইটুকুনি যদি দেওয়া যায়, তাহলে একটা মানুষকে ভালো রাখা যায়। স্টিগমা
কখনোই মানে করবেন না, ঠিক আছে? মানে এটা এটা যার সমস্যা হচ্ছে তার ট্রিটমেন্ট নেওয়া উচিত। আর কয়েকটা মেসেজ যেটা খুব কমনলি আমরা দেখি, ঠিক আছে, এই মন্ত্রতন্ত্র, জাদুটোনা, ব্ল্যাক অবশ্যই, ম্যাজিক, হ্যাঁ, একদম। এগুলোর সঙ্গে স্কিজোফ্রেনিয়ার কোনো সম্পর্ক নেই। 2 হচ্ছে বিয়ে দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। একদম সঠিক কথা। এটা একদম মাথা থেকে বার করে দিন, এটা একটা ভুল ধারণা। আর 3 নাম্বার, এই পেশেন্ট মানেই ভায়োলেন্ট, কখনো না, বরং তারা অনেক বেশি ভায়োলেন্সের শিকার হন। আচ্ছা, তাদের মানুষ বুলি করছে, তারা নিজেরা মানে তাদের উপরে ভায়োলেন্স বেশি হচ্ছে রাদার দেন তারা ভায়োলেন্ট হচ্ছেন। এবং অবশ্যই মানে যার একটা নিজেকে হার্ম করার বা অন্যদের হার্ম করার মতো প্রবণতা আছে, তাদের তো বাড়ির মানে যে সাপোর্টিং সিস্টেম, তারা তো বুঝতেই পারছে, তারা তো তখন হেল্প সিক করবেই, তারা তো তখন ডাক্তারের কাছে বা কোনো জায়গায় যাবেনি। কিন্তু এই 3টে মেসেজ মনে হয় আমার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল।